আপনি এখনো দেখেন আমরা বাইরে কাজ করছি। ঘরে বাইরে মেয়েরা কাজ করছে। কিন্তু পুরুষ এলে সে যখন ক্লান্ত হয়ে ফিরে, আমিও ক্লান্ত হয়ে ফিরি, সবাই ক্লান্ত হয়ে ফিরে। বাট ওই চাটা সার্ভ করতে হয় ওই মেয়েটাকে। একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন আমাদের যে দেশীয় বা ধর্মীয় আইন আছে, সম্পদের যে এক্সেস এর অধিকার সেখানেই তার কমে যায় একটা ছেলের কাছ থেকে। এখানে কিন্তু সে অনেকটা পিছায় পড়ে। সেখান থেকেই কিন্তু আসলে বৈষম্যের শুরুটা হয়। এই সাফারিংসটা আমি আমার নিউজ রুমে দেখেছি। বিকেল ৫ টার পরে ডে কেয়ার বন্ধ হয়ে যায়। আমাদের একটা ডে কেয়ার আছে। কিন্তু জার্নালিস্টরা কি ৫ টার পরে চলে যায়? কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়লক্ষ্মী নারী। নজরুল এই কবিতাটি লিখেছিলেন ১৯২৫ সালে। আর আজকে আমি আপনাদের সামনে কথা বলছি ২০২৫ সালে। আমাদের বাস্তবতা, আমাদের সংগ্রাম, আমাদের চারিপাশের অবস্থা সবকিছু এই ১০০ বছরে অনেক বদলেছে। যুগের পরিক্রমায় সংগ্রামের ফলে নারী পুরুষের যে সম অবস্থান সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সকল জায়গায় সেই ভূমিকায় পরিবর্তন এসেছে। কিন্তু আজও কেন জানি আমরা ওই আম নারী জাগরণের কথা বললেই কিংবা ধরেন নারী অধিকারের কথা বলতে গেলে কিংবা ধরেন নারী পুরুষের সম অবস্থানে মানুষ হিসেবে সমান অধিকারের কথা বলতে গেলে দুজনের ভূমিকাকে এরকমভাবে কারো তরবারি আর কারো প্রেরণার মধ্যেই আটকে থাকি। আমি দীপ্তি আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। শুরুতেই স্বাগত জানাই আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার জিনিয়া কবির সূচনা। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমাদের সঙ্গে রয়েছেন তানজিম ফেরদৌস। তিনি ডেইলি স্টারের এনজিও এবং ফরেন মিশনের ইনচার্জ হিসেবে রয়েছেন। ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভালো আছি। হোপফুলি আপনিও ভালো আছেন। ইয়াস, আমিও ভালো আছি। সো তানজিম ভাই, কেমন চলছে সবকিছু? ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে। ওকে, ওকে। ওকে। সো কতদিন হলো আসলে আপনি এই প্রফেশনে আছেন? আমি তো আসলে প্রায় ১৪ বছর ধরে ডেভেলপমেন্ট সেক্টরের সাথে কোনো না কোনোভাবে আছি। এর আগেও আমার ছাত্র জীবনেও আসলে আমি ডেভেলপমেন্ট সেক্টরে ইউথ অ্যাডভোকেট হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। ব্র্যাকের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি ব্র্যাকে নিউ ইয়র্ক অফিসে আমার ফার্স্ট ইন্টারভিউ হয়েছিল। তখন নো। স্যার ফজলে হাসান আবেদ ছিলেন। হি ওয়াজ রিকমেন্ডেড মি টু গো দেয়ার টু মানে হ্যাভ দ্যান আইডিয়া যে ইন্টারন্যাশনালিও একটা এনজিও কেমন করে কাজ করে। ন্যাশনাল অপারেশনস এর পাশাপাশি। সেখান থেকেই শুরু। ওকে, লাভলি। সো মানে যখনই আমরা এনজিওর কথাটা শুনি কিংবা ধরেন এই ধরনের ডেভেলপমেন্ট সেক্টরের কথা হুম। শুনি তখন আসলে আ মানে নারী পুরুষ সমতার জায়গাটা অনেকখানি মানে কনসার্ন ওয়েতে আসলে হ্যান্ডেল করা হুম। হয় যে মানে খুবই সচেতনতার সাথে যাতে এই জিনিসগুলো থাকে। কিন্তু বাস্তবতায় আসলে আপনি কি দেখেন? সেই গল্পটা আমি একটু দেখতে চাই। মানে ইট ক্যান বি ইউর ওয়ার্কিং প্লেস, ইট ক্যান বি ইউর সারাউন্ডিং ফ্যামিলি। সো আপনি কিভাবে দেখেন আসলে আদর্শিক জায়গা এবং বাস্তবতা? না, দীপ্তি ধন্যবাদ। প্রথমত আমি তো আপনার মানে আপনার যে রোল সঞ্চালক হিসেবে আমি দেখেছি খুবই সাহসী। তো আজকে আমার আ ইচ্ছা থাকবে যে আমাদের ৩ জনের মধ্যে এমন কিছু ডিবেট হবে যেটাতে আসলে আমাদের দর্শক যারা রয়েছে হ্যাঁ। তারা আসলে ভাবনার জায়গাটাও আরো আ আ খুলে যাবে। নট সো নেসেসারি ডিবেট হতে হবে। হ্যাঁ, আমরা না, হ্যাঁ, হ্যাঁ, পারি। একমত হতে পারি, একমত হতে পারি। সেটাই বলছি যে আজকের বদলে হয়ে হ্যাঁ, যায়। আলোচনাতে কেউ হারবে না, কেউ জিতবে না। কিন্তু আলোচনাটা হবে। তো আপনি যেই জায়গা থেকে বললেন যে জেন্ডার ইকুয়ালিটি, ইকুইটির কথা বললেন। এখন জেন্ডার বিষয়টা আসলে এত সহজ না। ছোটবেলায় পাঠ্য বইতে আমরা যেরকম করে লিঙ্গ পরিবর্তন করে নাম মানে করে দিয়েছি, বাবা হলে মা, এরকম স্বামী হলে হ্যাঁ, স্ত্রী। ব্যাপারটা আসলে এরকম না। এটা খুবই মাল্টি ডাইমেনশনাল, কমপ্লেক্স এবং সেনসিটিভ একটা ব্যাপার। তো এইটা যখন আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের কাজ করতে যাই এবং সাইকোলজিক্যাল মনস্তত্ত্বের ডিফারেন্স তৈরি হয়, তখন কিন্তু একটা সংকট তৈরি হয়। সংকট আসলে কখন তৈরি হয়? সংকট তৈরি হয় হচ্ছে হলো কাজ করতে গিয়ে, পাশাপাশি থাকতে গিয়ে, যোগাযোগ করতে গিয়ে। এই সংকটগুলো আসলে আমরা কেমন করে মোকাবেলা করি, এই মিটিগেশনটা করি। এই মিটিগেশনটা যদি এই সংকটটা যদি মিটিগেশন আমরা প্রপারলি না করতে পারি, তাহলে কিন্তু আসলে সংঘাত সৃষ্টি হয় এবং এই সংঘাতটা আসলে আমরা মানে জাতি হিসেবে আমরা আসলে খুব বেশি ভালো না এই সংঘাতটাকে মিটিগেট করার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে হলো কি, জেন্ডার নিয়ে আমরা যতই কথা বলি না কেন, ধরে নিলাম যে আমি আই এম আ ভেরি প্রাউড ম্যান। আমি ও যখন ফিমেলদের ব্যাপারে কথা বলবো, সেনসিটিভলি কথা বলবো, উনাদের জীবনের যে সংগ্রাম, যে চ্যালেঞ্জেস, যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, হুম। এটা হয়তো আমি অ্যাকনলেজ করতে পারবো। কোনো ক্ষেত্রে হয়তো আমি উনার ব্যাপারে সমব্যথী হব। কিন্তু উনি যেটার
থ্রুতে গো থ্রু করছেন এটা আমি কখনোই 100% বুঝতে পারবো না। এই যে এবং আমি এই জায়গায় একটু বলতে চাই, আপনি যেরকম বলতে পারছেন যে আম আ প্রাউড ম্যান, সেই জায়গায় কয়টা নারী আসলে বলতে পারে আম আ প্রাউড ওম্যান? বেশিরভাগ ক্ষেত্রে ওদের মনে হয় যে নারী জীবনটা একটা অভিশাপ হয়ে বুঝি পৃথিবীতে এলো। জি, না এইটার অন্য একটা ডাইমেনশন আছে। আমি বললাম না মাল্টি ডাইমেনশন। এটা হচ্ছে হলো অ্যাক্সেস টু পাওয়ার। আমি যদি সেগ্রিগেট করে ফেলি মানে পুরুষ এবং নারীর যে বিভেদ মানে কোন অবস্থাতে সে ভালো, কোন অবস্থাতে সে হুম। খারাপ। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনার সাথে ভাইয়া। মানে আমার যেটা মনে হয় কি যে এই যে আপনি বললেন লিঙ্গটা তো সহজ না। আ আ আপু শুরুতেই বলছিল যে এটা আ কাজী নজরুল ইসলাম হুম। হয়তো ১৮২৫ সালে লিখেছে। আমরা ২০২৫ এ এসে সেটা নিয়ে কথা বলছি। আপনি এখনো দেখেন আমরা বাইরে কাজ করছি। ঘরে বাইরে মেয়েরা কাজ করছে। কিন্তু আমি বলছি যে না যে পুরুষ এলে সে যখন ক্লান্ত হয়ে ফিরে, আমিও ক্লান্ত হয়ে ফিরি, সবাই ক্লান্ত হয়ে ফিরে। বাট চা দেয়ার দায়িত্বটা কিন্তু স্টিল এখনো আমি যেটা সারাউন্ডিংস দেখি 99.5% আপনি দেখবেন যে ওই চাটা সার্ভ করতে হয় ওই মেয়েটাকে। এইটার একটা মানে কিন্তু হিস্ট্রিক একটা ঘটনা আছে। হ্যাঁ। আমি যদি মানে প্রাগৈতিহাসিক যুগ থেকে না শুরু করি, হান্টিং গ্যাদারিং যেই সোসাইটি ছিল ওইখানে ডিভিশন অফ লেবার কিরকম ছিল, মেয়েদের দায়িত্ব কি ছিল, ছেলেদের দায়িত্ব কি ছিল, এখান থেকে বাদ দিলাম। খুবই রিসেন্ট ৩০ বছর আগে ফিরে যাই। আপনার আমার বাসায় কি হতো? আপনার বাবা বাইরে কাজ করতেন। হুম। ৫ টার সময় অফিস শেষ হলে বাসায় আসতেন এবং খবরের কাগজ পড়তে বা অথবা ম্যাগাজিন একটা পড়তেন। স্ন্যাকস এবং মা এসে থাকতো। টি দিতেন। হুম। ঘটনাটা কি হয়েছে? আমাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। তখন বাসায় ধরে নিলাম যে ২ টা ছেলে-মেয়ে। ১ টা ছেলে, ১ টা মেয়ে। তো ওই বাসায় আমার মাকে তার মা শিখিয়েছিল যে তোমার ঘরের কাজ করতে হবে। হুম। ঠিক আছে? আর বা বা আমার তার মা হয়তো তার ছেলেকে শিখিয়েছে তুমি বাইরে কাজ করো। কিন্তু গত ৩০ বছরের ল্যান্ডস্কেপটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো ছেলেরা আসলে বাইরেই কাজ করছে। মেয়েদেরকেও কিন্তু বলা হয়েছে তুমি শুধুমাত্র ঘরে না, বাইরেও কাজ করবা। এখন ছেলেদেরকে যে ঘরের কাজেও অ্যাকাস্টম করতে হবে, এটা কিন্তু আমরা করি নাই। এখন ইমব্যালেন্স হ্যাঁ, ক্রিয়েট হয়েছে। এখন হ্যাঁ। ১ম থেকেই এই ব্যাপারটা ছিল। প্রথমত আমার মা ধরে নিলাম আমাদের মা হোম ম্যানেজমেন্টে খুবই দুর্দান্ত দুর্দান্ত। পারফরম্যান্স। কিন্তু আমার বাবারা একেবারে লবডঙ্কা একেবারে। ঠিক আছে? আমরা কাঠের ঢেঁকি। এখন ইনহেরিটেন্টলি ছেলেরা হচ্ছে হলো হোম ম্যানেজমেন্টে আমরা কাঠের ঢেঁকি। এখন তাকে যদি আপনি ট্রেন না করেন, আমার মা যদি আমাকে ট্রেন না করে, আমি তো ওখানে একাস্টম হব। সেটা কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হচ্ছে। ছেলেদেরও কিন্তু হাঁড়ি-পাতিল দেওয়া হচ্ছে। এখন প্যারেন্টিং এর কথা বলব। মানে আফটার 30 ইয়ার্স মানে আমাদের মায়েরা আসলেই ভাবতো যে পুতুলটা আ মেয়ের জন্যই কেনা হোক আর ফুটবলটা ছেলের জন্যই কেনা হোক। এখন কিন্তু মেয়েদের জন্য বল কেনা হচ্ছে। যে যেটা পছন্দ মানে হচ্ছে এইটা হয়তো আমাদের জেনারেশনের যারা মা-বাবা তারা করছেন। তারা তার মানে করছে। এটার রেজাল্টটা আমরা আরো ২০ বছর ৩০ বছর পরে গিয়ে পাবো। হয়তো, হুম। হয়তো। আমার মনে হয় হয়তো কারণ এখনো কিন্তু দেখছে। এখনকার বাচ্চারাও কিন্তু দেখছে যে না, যে মাটা বাইরে কাজ করছে তাকে বাসায় এসেও কিন্তু অনেক রেসপনসিবিলিটি নিতে হচ্ছে এবং আমি কিন্তু আমার অনেক কলিগদের বলতে শুনেছি যে মানে মানে ওয়ার্কলোডটা আরো বেশি এটা বার্ডেন মনে হয় যে আমাকে বোথ কাজ করতে হচ্ছে। তারপরে ছেলের কিন্তু ডেফিনিটলি সোশ্যাল স্ট্রাকচার এর জায়গাটা ভাইয়া যেটা বলেন এটা খুব ইম্পোর্টেন্ট যে একটা মেয়ে বাইরে যখন কাজ করছে তখন তার জন্য আসলে ওই যে প্যারেন্টিং এর জায়গা একটা মা যে ভূমিকাগুলো পালন করতে হয় তাকে সেটার জন্য কি আসলে আমরা ডে কেয়ার এর ব্যবস্থাটা করতে পারছি কিনা, অফিসে সেই এনভায়রনমেন্টটা আছে কিনা, এই সবকিছু সাথে গ্রো করার এই দায়িত্বটা আসলে কাদের বলে মনে করেন আপনারা? এনিওয়ান ক্যান সে। না আপু আপনি ফার্স্ট বলেন আমি তো এতক্ষণ কথা বলা আমার মনে হয় যে এটা অনেক বেশি রাষ্ট্রকেও চিন্তা করতে হবে। মানে অফকোর্স মানে আমরা সবাই তো রাষ্ট্রেরই পার্ট। মানে এটা কিন্তু আপনাকে সব জায়গা থেকে চিন্তা করতে হবে যে আমি যদি মেন্টালি ফ্রি না থাকি আমি কাজটা কিভাবে করব? আমাকে সবসময় টেনশনে থাকতে হচ্ছে। ডেফিনিটলি বাবাও টেনশন করছে, মাও টেনশন করছে। কিন্তু মায়ের টেনশনটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। কারণ আসলে আমি আপনি দেখেছেন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো যে একটা বাচ্চাকে মারছে মেইড অনেক মারছে। এরকম একটা ভিডিও ভাইরাল হলো, হ্যাঁ? এই ইস্যুস গুলা তো আসলে আমার কাজের জায়গাটায় আমিই তো আমার 100% দিতে পারছি না। হ্যাঁ? এই যে পিছিয়ে যাওয়াটা মানে দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে ফাইন বলা হবে না কিন্তু যে ছেলেটা ঘরে থাকুক তাহলেই তো হচ্ছে। বাবা কিন্তু ঘরে থাকবে না। তখন কিন্তু বলা হবে আচ্ছা মাটা চাকরি ছেড়ে দিলেই তো এটা হয়ে যাচ্ছে। কারণ যেহেতু এই ঘটনাগুলো ঘটছে। সেই জায়গা থেকে অফিসগুলো যদি একটু চিন্তা করে আপু আপনি দেখেন এতবার আমরা কথা বলি। রিপোর্টে এতবার আমরা ডে কেয়ার এর কথা বলেছি। আপনি বলেন তো আপনিও মিডিয়াতে আছেন, আপনিও কাজ করছেন। মিডিয়া ছাড়াও আপনি কয়টা প্রতিষ্ঠানে আপনি প্রপার একটা ডে কেয়ার দেখেছেন? যেখানে আসলেই আবার দেখেন যারা জার্নালিস্ট তাদের ক্ষেত্রে আমি একটু বলি। এই সাফারিংস টা আমি আমার নিউজ রুমে দেখেছি। বিকেল ৫ টার পরে ডে কেয়ার বন্ধ হয়ে যায়। আমাদের একটা ডে কেয়ার আছে। কিন্তু সেটা পুরো হামিম গ্রুপের জন্য। কিন্তু ডে কেয়ারটা বন্ধ হয়ে যায় ৫ টার পরে। কিন্তু জার্নালিস্টরা কি ৫ টার পরে চলে যায়? না, তাদের তো ৫ টার পরেও কাজ থাকে।
ন্যাশনাল ডেস্ক থাকে, জার্নালিস্ট থাকে, রিপোর্টার থাকে। তো সেই জায়গা থেকে ওই ৫টার পরে আসলে মানে ওই বাচ্চাটা কোথায় থাকবে? সেটাও তো চিন্তা করছে না। তো আমার মনে হয় যে মানে প্রাতিষ্ঠানিকভাবে এটা চিন্তা করা উচিত এবং রাষ্ট্রীয়ভাবে আমরা তো অনেক কিছু বলি মানে যে সোশ্যাল অ্যান্ড মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট রাইট। সবার। হ্যাঁ, জিনিয়াপা আসলে চমৎকারভাবে বলেছে। এইখানে রাষ্ট্র যেটা করতে পারে এবং করছে, এতদিনের যে আমাদের অ্যাক্টিভিজম ছিল কিছুটা আমলে নিয়েছে, সেটা হচ্ছে হলো আনপেইড কেয়ার ওয়ার্ক। এইটাকে রেকগনাইজ করা, এটাকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ একটা বাসায় একটা গৃহস্থলী কর্মকাণ্ড যে আসলে আমাকে কন্ট্রিবিউট করছে, ওই জায়গাটায় আসলে একটা ছেলে যেরকম করে বাইরে কাজ করে টাকা নিয়ে আসে, একজন নারী যিনি ঘরে থাকেন তিনি যে কাজগুলো করছেন সেটাকে আসলে টাকায় পরিমাপযোগ্য। এই জিনিসটা বড় রকমের একটা পদক্ষেপ। কেন বড় রকমের একটা পদক্ষেপ? এটা একটা প্রি-হিস্ট্রিক একটা আ আ পটভূমি আছে। সেটা কি, আমরা যখন মানুষ যখন এই পৃথিবীতে আসে তখন তো ধরে নিলাম যে একজন ছেলে একজন মেয়ে ছিল। তো বড় যখন গোত্র হলো তখন কেমন করে খাবার জোগাড় করত, গ্যাদারিং করত, ফলমূল জোগাড় করত, এটা করত। এরপরে কি হলো, হান্টিং শুরু করলো। হান্টিং এ আসলে ছেলেরা যেত। ছেলেরা কেন যেত? হান্টিং এ আসলে অনেক বিপদ আছে। বাঘ, সিংহ এই শিকার-টিকার করতে হয়। তো তখন মেয়েরা হচ্ছে হলো একটা জায়গায় বসবাস, যেখানে গুহা বা বাড়িঘর যেটা বলি ওইখানে থাকতো। অ্যান্ড দে ওয়ার বিয়ারিং চাইল্ড, তাদের মুভেবিলিটি টা কমে গেল। তখন পুরুষ যারা হান্টিং করতো তারা দেখলো যে আমার চাইল্ড বিয়ার করছে, ও ঘরেই আসলে সেফ। তাহলে ঘরের সামলানোর জন্য কি ধরনের কাজ করা যেতে পারে বা এই গ্যাদারিং গুলো ওকে দিয়ে করানো যেতে পারে কিনা? এটা হচ্ছে হলো একটা প্রি-হিস্টরিক একটা রিজন। তো আমাদের দেশে এখনো কিন্তু এরকম যে সবচেয়ে বড় যে জিনিসটা আপা কাজ করার কথা বলছিলেন, নারীদের কাজ করাটা কিন্তু একেবারে ঐচ্ছিক একটা বিষয়। ঐচ্ছিক বিষয়টা কার উপরে ডিপেন্ড করে? রাষ্ট্রের উপরে ডিপেন্ড করে? কোনো আমিরের উপরে ডিপেন্ড করে? তার হাসব্যান্ডের উপরে ডিপেন্ড করে? না। ডিপেন্ড করে তার নিজের উপরে। নিজের সে ডিসাইড করবে সে ঘরের বাইরে কাজ করবে কি করবে না। এবং সে যদি ডিসাইড করে যে সে ঘরের বাইরে ৩ ঘন্টা না, ফুল ৮ ঘন্টা কাজ করবে, তাকে সেই ৮ ঘন্টা কাজ করার সুযোগ দিতে হবে। এবং সে যেরকম তার, মানে আমি যেটা বলছি যে চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি তো আসলে ছেলেদের নাই। এটা তো ওই যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন। এখন ছেলেপেলেকে তো মানুষ করতে হবে, নাহলে জাতি গঠন হবে কেমন করে? ওই দায়িত্বটা রাখার জন্য যত রকমের সাপোর্ট দেওয়ার সিস্টেম তৈরি করে দেওয়ার প্রয়োজন, সেটা আমার রাষ্ট্রেরও দিতে হবে, আমার প্রাইভেট অর্গানাইজেশনেরও আসলে দিতে হবে। এবং আমি আরেকটু যুক্ত করতে চাই ভাইয়া তানজিম ভাইয়ের কথার সাথে যে আমি এটাকে acknowledge যেন করি যে আসলে সে তো জেনারেশন বিল্ড এর জন্যই কাজ করছে। যে ঘরে থাকতে চাচ্ছে, ৮ ঘন্টা বাইরে থাকতে চাচ্ছে না, তাদেরকে এখনো কিন্তু ইন্ট্রোডিউস করে দেয় যখন হাসব্যান্ড বা অন্য কেউ, কিছু ওরা করার কিছু করে না। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমি বেশ কিছু সিরিজ রিপোর্ট করেছি। এটা আমি একেবারে চাই না এবং আমি দেখেছি যে এটা নিয়ে আমি যেসব মহিলাদের সাথে কথা বলেছি তারা কিন্তু খুবই তারা এটা বলেন না। কিন্তু যখন আমি রিপোর্ট করতে গেলাম যে সবসময় আমাকে বলা হয় এবং যে বলছে যে পুরুষ মানুষটি বলছে সেও কিন্তু ব্যক্তিটা ওইটা চিন্তা করে বলে না। আসলে বলে যে, "না ও কিছু করছে না।" কিন্তু আসলে তো সে 24/7 কাজ করছে এবং সে একটা জেনারেশন মানে একটা ওয়ার্কিং উমেন যেমন কাজ করছে বাইরে কোনো কিছু করার জন্য বা নিজেকে কিছু করার জন্য, সেও তো তার একটা একটা জেনারেশন আমাদেরকে একটু প্রপার একটা ভালো জেনারেশন বিল্ড আপ এর জন্য সে কাজ করছে। কিন্তু সেই কাজটাকে কিন্তু আমরা এখনো এই যে আপনি যেটা বললেন আমাদের অ্যাক্টিভিজম এত কিছু করার পরেও কিন্তু এখনো এটা অ্যাকনলেজ হচ্ছে না। এত রিপোর্ট হচ্ছে, এত কিছু হচ্ছে বাট তারপরও না ও কিছু করে না। হ্যাঁ? দেখেন এখানে কি, টেক্স টাইম। হ্যাঁ, হ্যাঁ, এখানে নানা রকম, আমি যে ডাইমেনশন এর যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, মাল্টি ডাইমেনশন, থিওলজিক্যাল কথা বাদ দিলাম, রিলিজিয়াস কথা বাদ দিলাম। এটা সোশ্যাল ডিফারেন্ট ডাইমেনশন আছে। পলিটিক্যাল ডাইমেনশন অবশ্যই আছে এখানে। এখানে পাওয়ার ডায়নামিক্স আছে। এখানে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল ব্যাপারগুলো আছে। এখন আপনি একটা রেস করবেন, রিলে রেস না, রেস করবেন। সেই রেস শুরু করার আগে আপনি ধরে নিলাম যে ৪ কিলোমিটারের একটা রেস। একটা ছেলেকে আপনি যেই পয়েন্ট থেকে রেসটা শুরু করতে বললেন, একটা মেয়েকে তার ঠিক ০.৫ কিলোমিটার বা ১ কিলোমিটার পরে দাঁড় করিয়ে দিলেন। কেমন করে জানেন? একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন আমাদের যে দেশীয় বা ধর্মীয় আইন আছে, সম্পদের যে এক্সেস এর অধিকার সেখানেই তার কমে যায় একটা ছেলের কাছ থেকে। সো এই যে রিসোর্স এর যে একটা, ১ম এই যে লঞ্চ প্যাডের যে রিসোর্স এর সংকট হয়ে গেল একটা নারীর জন্য, এখানে কিন্তু সে অনেকটা পিছায় পড়ে আরকি। সেখান থেকেই কিন্তু আসলে বৈষম্যের শুরুটা হয়। এবং মেন্টালিও তো আসলে এটা করা হয়। আবার দেখেন যে মানুষটা যে ওয়ার্কিং ওমেন তাকে কিন্তু তার বাচ্চারা যদি কোনো কারণে স্পয়েল হয়, সেটাও কিন্তু আবার দোষ সেই নারীটা দিয়ে আসে যে ও তো আসলে বাইরে কাজ করে, বাচ্চাকে সময় দেয় না।
এজন্য সে এরকম। হ্যাঁ? এবং আপনি যেটা বললেন যে এটা ভাই আমার কাছে আসলে আমি আপনার সাথে পুরোপুরি একমত। যে আপনি দেখেন এখনো স্টিল আমি যদি সেই আইএমএ জাহেলিয়া যুগ না ধরি যে কন্যা শিশুকে জীবন্ত কবর দেয়া, মানসিকভাবেই তো শুরুতে কবর দেয়া হয়। আপনি দেখেন ২ টা বোন যাদের স্টিল বলা হয় যে তোমাদের আরেকটা ভাই হলে বোধহয় ভালো হতো। দুজনেই কি করবা? ভাই এটা এখনো এই চর্চা সোসাইটিতে কিন্তু আছে এবং অনেক বেশি আছে। আরবানেই আছে। আমি রুট পিপল না বললাম যে ২ টা ৩ টা মেয়ে আরে তুমি কি মানে একটা গার্ডিয়ান থাকবে না, বাবার কিছু হয়ে গেলে কি হবে? এই যে আপনি তো আমাকে বিগিনিং এই আপনি আমাকে ডিমোরালাইজ করে না অলসো এই জায়গায় একটা মানে ইম্পোর্টেন্ট জিনিস আছে যে বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি তারা আসলে কি ভূমিকা ফ্যামিলিতে পালন করছে। অনেক বাবা-মা মনে করেন যে আচ্ছা আমার মেয়ে আমাকে দেখবে এইটা আসলে একটুখানি অপমানজনক। গ্রামে এখনো এই কনসেপ্টটা আছে যে আমার মেয়ে আমার সাথে মেয়ে থাকা পালতেছে এক্সাক্টলি মেয়ের বাসায় মেয়ের এর বাসায় পাশে কিন্তু থাকা যাবে না। এরকম ইস্যুজ আছে। না এক্সাক্টলি এইটা তো ওই যে বললাম যেটা আমি ছেলে হিসেবে কখনোই এই জিনিসটা বুঝবো না যে একজন মেয়ে বা বাবা-মা কিরকম করে। কিন্তু ঘটনাটা কি হয়েছে? ১ম এই আমি বলব যে এটা পুরাপুরি জিনিসটা রিসোর্স এবং অ্যাসেট রিলেটেড। যখনই আমরা গ্যাদারিং সোসাইটি থেকে হান্টিং সোসাইটি চলে গেলাম, হিংস্র হলাম। যেই সম্পদ আছে সেই সম্পদটা তো ধরে নিলাম যে আমার ১০ বিঘা জমি আছে। এই ১০ বিঘা জমিকে তো আমার প্রটেক্ট করতে হবে। এখন আমার ফিউচার জেনারেশন যে আসলে খুব শক্তিশালী না, যার মাসকুলিনিটি নাই, পাশের যে থাকে সে যখন আমি থাকবো না অ্যাটাক করবে তখন আমার এই সম্পদকে রক্ষা করবে। ওই কনসেপ্ট থেকেই কিন্তু আসছে যে আমার একটা ছেলে প্রয়োজন। তাহলে হচ্ছে হলো এই সম্পদটা সে রক্ষা করবে। মেয়েটা হয়তো দেখতে পারবে না। এই মেন্টালিটি কিন্তু এখন আগে তো আইন কানুন ছিল না। এখন তো আইন কানুন আছে। এখন কিন্তু আমাদের এই জিনিসগুলো পরিবর্তন করার সময় চলে এসছে। অফকোর্স চলে এসছে ভাইয়া। তার আগে কিন্তু আমি একটু বলব যে আমরা তো এটা একদম শুরুর কথা বলছিলাম। দীপ্তি আপু যে পরিবার, গোত্র বা আমরা কিভাবে আসলাম ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু মানে একদম শুরুতে কিন্তু গোত্রপ্রধান নারীরাই থাকতেন। এখনো তো কিছু আ আদিবাসী মধ্যে কিন্তু আছে গোত্রপ্রধানের। মাতৃপ্রধান, কিন্তু হ্যাঁ। আমি যদি একটু আমাদের প্রফেশন গুলাতে আসি, যে প্রফেশন গুলাতে চ্যালেঞ্জিং যে প্রফেশন গুলো, সব প্রফেশনই চ্যালেঞ্জিং। বাট তারপর আমি একটু আমাদের দিকে একটু আসি। আমি একটু বলি যে ধরেন খুবই স্টেরিওটাইপ কিছু চিন্তাভাবনা কিন্তু এখনো আছে মিডিয়াতে। দীপ্তি আপু আমি জানি না আপনি আমার সাথে এগ্রি করবেন। শুনলে বুঝতে পারবেন। একজন মেয়ে রিপোর্টার মানেই তাকে ১ম এ ফিচার কাজ করতে হবে। তাকে ডেস্কে বসে। হ্যাঁ, তাকে ডেস্কে বসে ১ম এ হচ্ছে তাকে ডেস্কে কাজ করতে হবে। ও তুমি রিপোর্টিং করতে চাও ফিল্ডে জানো ট্রাইপড ধরতে হবে? হ্যাঁ, আমি এটা কিছু মনে করি না। আমি ট্রাইপড ধরতে চাই। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ইয়ে করো একটু এই যে সফট যে স্টোরি গুলো আ নারী শিশু ইস্যুতে ওগুলো তারপরে একটু ফুল পাখি, লতাপাতা এগুলো নিয়ে একটু কাজ করো। হ্যাঁ, তারপরে হচ্ছে ঠিক আছে। আচ্ছা আরেকটু সিনিয়র হয়েছো, ঠিক আছে? নারী শিশু স্বাস্থ্য। কখনোই আমরা একটা আ না মেয়েকে চিন্তা করি না যে না সে তাকে কি আমরা জিজ্ঞেস করেছি কখনো বা ওই কিছু নারী সেটা পুরুষও হতে হুম, পারে। হুম। চাইতেই পারে আপু যে আমি আমি এটা এটা করব না। করব না, আমি এটা করব না। যাবো না। বা আমি ডেস্কে কাজ করব। আমি ট্রাইপড নিয়ে রাস্তায় ঘুরব না। হ্যাঁ? এখানেও কিছু স্টেরিওটাইপ চিন্তাভাবনা আছে দীপ্তি আপু। আপনি এটা ফেস করেন কিনা? যে দেখতে সুন্দর হলে তারা প্রেজেন্টার হবে। ফিল্ডে ওহ যারা মাই কাজ করে গড! আমি এই এটা একটা এপিসোডে বলেছি এই কথা। ওহ মাই গড! এইটা এত সিভিয়ারলি হ্যাঁ, এবং হুম। আমি শুনেছি, "এই তুমি তো দেখতে মোটামুটি ভালোই। তুমি রিপোর্টিং করো কেন?" মানে এটা তো হইতে পারে না। আমি তো কোনদিন প্রেজেন্টার ট্রু হতে আমি এই হ্যাঁ, কথাটা আগেও বলেছি যে আমি যখন ক্লাস নিতে গেছি প্রেজেন্টেশন এর আমাকে একজন আম পুরুষ পার্টিসিপ্যান্টস কোয়েশ্চেন করেছেন যে আমি তো শুনেছি যে সংবাদ আ পাঠক হিসেবে কিংবা উপস্থাপক হিসেবে ছেলেরাও তো সুযোগ পায় না। মেয়েরা নাকি বেশি সুযোগ পায় এবং মানে এই যে খুবই ট্রু কিন্তু। হ্যাঁ, 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 এই যে মেয়েদেরকে রিসেপশনিস্ট হিসেবে হুম। বা করতে সেলস এর জায়গায় এই প্রেজেন্টেশন এর জায়গায় তাদের বিউটি দিয়ে তাকে গোনা হয়। মানে সে কতটা যোগ্যতা সম্পন্ন হুম, সেটা দিয়ে গোনা হয় না। সো যখন মানে যোগ্যতা দিয়ে গোনা হয় না তাকে বাহ্যিক দিয়ে মানে তাকে ফ্যাসিলিটিও দেয়া হয় সেটাও আল্টিমেটলি তাকে পেছনেই টেনে ধরে। অফ কোর্স। সো এই জিনিসগুলো কি মানে ভাইয়াকে আমি জানতে চাইবো যে পুরুষ হিসেবেও যে শুধুমাত্র নারী হিসেবে কিন্তু স্টেরিওটাইপ আমাদেরকে পেছনে টানে না। পুরুষ হিসেবেও সামাজিক কিছু চাহিদা রয়েছে যেগুলো মানে পূরণের জন্য একটা পুরুষকে হয়তো হিমশিম খেতে হয়। কিংবা তাকেও হয়তো তার পছন্দের কাজ থেকে দূরে আসতে হয়। সো আপনি আসলে কিভাবে আমি দেখেন ছোট, এটা? ছোট করে কয়েকটা ঘটনা বলতে চাই। আমি যখন আমার বিশ্ববিদ্যালয় জীবনে ছিলাম, আমার আন্ডারগ্রেড শেষ করার সাথে আমার একটা অভূতপূর্ব মানে সুযোগ হয়। সেটা হচ্ছে হলো আ যে মাস্টার্স কোর্সে আমার প্রফেসরের টিএ হিসেবে কাজ করার। সো তখন ইভনিং এমবিএ তে আমি দেখতাম যে প্রচুর লোক আসতেন এবং তারা এমবিএ করছেন হচ্ছে হলো আ প্রমোশনের জন্য, হুম। ব্যাংকে প্রমোশনের জন্য। সো আমরা বারবার কথা বলেছি। আমি দেখেছি একজন মানুষ ওই বেশিরভাগ পুরুষ
ব্যাংকে কাজ করতে চায় নাই। তার জীবনে হয়তো ইচ্ছা ছিল সে রাইটার হবে। হুম, তার জীবনে হয়তো ইচ্ছা ছিল সে গায়ক হবে। হুম, তার জীবনে হয়তো ইচ্ছা ছিল সে মিডিয়াতে কাজ করবে। কিন্তু ব্যাংকার কেন হতে হইছে? বলেছে, "আমি একজনকে পছন্দ করতাম। তার ফ্যামিলি যখন বিয়ে হয়, তার ফ্যামিলি থেকে একটা শর্ত দেওয়া ছিল ব্যাংকের ছেলে সাথে বিয়ে।" স্টেবল চাকরি লাগবে তার। জার্নালিস্টের সাথে তো হ্যাঁ, হ্যাঁ ব্যাংকার লাগবে। হুম। নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি দেখেন, আমরা তো সম অধিকারের কথা বলি। নারীরা অনেক নির্যাতিত। নারীদের অনেক বেশি পজিটিভ ডিসক্রিমিনেশন বা সাপোর্টের প্রয়োজন আছে। কিন্তু এই প্রসেসে ছেলেরা কোনো বৈষম্যের শিকার হচ্ছে কিনা সেটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। অ্যাবসলিউটলি। ঠিক আছে? অ্যাবসলিউটলি হ্যাঁ। ভাই অফ So, কোর্স হচ্ছে। এখন আপনি যদি দেখেন বাংলাদেশে যতগুলো নারী নির্যাতনের মামলা হয় এবং স্পেসিফিক্যালি হচ্ছে হলো বিবাহ ভেঙে যাচ্ছে ডিভোর্সের সময় যেই মামলাগুলো হয়, আইন ও সালিশ কেন্দ্রের গবেষণায় দেখা যাচ্ছে যে 90% প্লাস মামলা হচ্ছিল মিথ্যা মামলা। হ্যাঁ, একদম। আমি এবং আসলে এটা কেমন করে হয় জানেন? টোটালি এগ্রি। এই পুলিশ আসে হচ্ছে হলো বৃহস্পতিবার দিন বিকাল বেলায়। বিকাল বেলায় এসে যখন ধরে, এটা হচ্ছে হলো মোটামুটি একটা নন বেলেবল একটা মামলা। তাকে শুক্রবার দিন রাতে জেলে থাকতে হয়, শনিবার দিন রাতে জেলে থাকতে হয়, রবিবার দিন হতে হবে। এবং এটা প্ল্যান্ড ওয়েতে কিন্তু করা হয়। নাম্বার 1। আপনি পুরুষেরা আসলে কোথায়, কোথায় আসলে পিছিয়ে পড়ে। আপনি পৃথিবীর সকল জেলখানাগুলা দেখেন, ওইখানে কিন্তু আসলে পুরুষ বেশি। হুম, পৃথিবীতে যত যুদ্ধ হইছে, কতজন হতাহত হইছে দেখেন, পুরুষের সংখ্যা বেশি। পুরুষ যে আসলে নিগ্রহের শিকার হয়, তারাও যে আসলে বৈষম্যের শিকার হয়, তারাও যে আসলে ভিকটিম হতে পারে, এটা কিন্তু আমরা হুম। ভুলে গেছি। আজকের দিনে কিন্তু মেন ইজ আ ফরগটেন জেন্ডার। কেমন করে বলি? আমাদের দেশের প্রেক্ষাপটে বলি। 90s এ যখন ম্যাস এডুকেশন করা হলো, তখন আমরা বলি, "স্কুলে আসো, স্কুলে আসো, স্কুলে আসো।" মেয়েদের শিক্ষার জন্য আমরা বললাম। প্রাইমারি যখন দেখলাম যে প্রাইমারিতে মেয়েরা ভালো করছে, সেকেন্ডারিতে ড্রপ আউট হচ্ছে। তখন আমরা সেকেন্ডারিও মেয়েদের জন্য ফ্রি করে দিলাম। ফ্রি করে দিলাম, মিড ডে মিল দিলাম, আ শিক্ষার পয়সা বৃত্তি দিলাম। দেওয়া হ্যাঁ, হলো, বৃত্তি দেওয়া উপবৃত্তি দেওয়া হলো। হ্যাঁ। হুম, এখন কি হয় জানেন? এখন দেখবেন যে প্রাইমারিতে ছেলে-মেয়ে হয়তো আগের প্রপোর্শনেট আছে। হুম। এখন মেয়ে বেশি। প্রাইমারি পরে হঠাৎ করে সেকেন্ডারি ধাপ করে ছেলেদের এনরোলমেন্টটা নেমে যায়। মেয়েদেরটা স্টেবল থাকে। কেন থাকে? কারণ মেয়েরা সেকেন্ডারি স্কুলে গেলে ওই বৃত্তিগুলো পায় আর ছেলেরা পায় না। তখন একটা দরিদ্র পরিবারের বাবা-মা চিন্তা করে, মেয়ে তো ওখানে খেতে পারছে বা পয়সা আনতেছে। ও তো পড়ছে ছেলেটা তো ৫ ক্লাস পর্যন্ত পড়ছে। ওরে এখন আমি দোকানের কাজে লাগাই। ওরে একটু রিক্সার গ্যারেজে দেই। তো এইভাবে কিন্তু আসলে একটা অফ কোর্স। ইভেন রেপ কেসের ব্যাপার যদি আমরা দেখি যে এখন কিন্তু মানে ছেলে বাচ্চা যারা আছে তাদের অ্যাবিউজমেন্ট এর জায়গাটা অনেকখানি বেশি। কিন্তু হুম। বাংলাদেশে মানে আপনি যদি দেখেন রেপ কেসে কয়টা ছেলের নির্যাতনের আসলে এনরোলমেন্ট আছে। এগুলার একেবারে আনডকুমেন্টেড। হ্যাঁ, কেউ একদম বলতে পারে না। আমরা তো দুজনেই বা ৩ জনই এখানে মানে গণমাধ্যমে কাজ করি। হুম। গণমাধ্যমের ১ম প্রযুক্তি কি ছিল? আপনার কি ধারণা? আপনি বলতে পারেন প্রযুক্তি যেটা, প্রযুক্তির ব্যবহার হয়েছে সেটা হচ্ছিল প্রেস। প্রেস হ্যাঁ। হ্যাঁ, আমরা তো ওই যে ছালবাকলে লিখতাম। হুম। তারপরে একেবারে গণমানুষের কাছে হুম। যাওয়ার জন্য প্রেস আবিষ্কার করা হলো। হুম। প্রেস আবিষ্কার কবে হইছে? হুম। ১৪০০ শতাব্দীতে হয়েছে। হুম। কোথায় হইছে? ইউরোপে হইছে। এখন প্রেসগুলো যখন ইউরোপে ছড়ায় গেছে, তখন প্রেস আসলে কি পাবলিশ করত? প্রেস শুধুমাত্র Very বাইবেল পাবলিশ করত। ১ বছর ধরে খালি বাইবেল পাবলিশ করত। ২ বছর ধরে খালি বাইবেল পাবলিশ করত। কেন? প্রেসগুলা ছিল হলো চার্চের সম্পত্তি এবং পাদ্রীরা বাধ্য করত শুধু বাইবেল পাবলিশ করার জন্য। এখন ২ বছর পরে বাইবেল ছাড়া তো সব ঘরে, ঘরে বাইবেল চলে গেছে। এখন তাহলে কি পাবলিশ করা যেতে পারে? যোগাযোগটা কেমন করে হবে? তখন একটা বই একজন লিখলেন, সেই বইটার নাম হচ্ছিল 'হ্যামার অফ উইচেস' এবং ১ বছরের মধ্যে এটা যে কত শত হাজার কপি বিক্রি হয়ে গেল, প্রায় লাখখানেক কপি বিক্রি হয়ে গেল। এরপরে এইটা হচ্ছিল ১ম বই হুম। বাইবেলের বাইরে যেটা হচ্ছিল আমরা গণযোগাযোগের জন্য ব্যবহার করেছি। এখন এই বইটাতে আসলে কি ছিল? এই বইটাতে ছিল যে নারীরা কেমন করে ডাইনি হয়, ডাইনি বিদ্যা চর্চা করে। এইটা পড়ার পরে তারপরে ১০০ বছরে ইউরোপে এত ম্যাসাকার হয়েছে, নারীদেরকে ডাইনি আখ্যা দিয়ে রাতের বেলায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। প্যারিসের মতো জায়গায় পুড়িয়ে মারা হয়েছে। সো আমাদের যে মিডিয়ার যে শুরু, সেই শুরুর ১ম এই কিন্তু একটা মানে এটা শুরু হয়েছে, গলদ বলব না। নারীদের কিন্তু অবদমন করে নেগেটিভ নেগেটিভ করে পোর্ট্রে করে কিন্তু আমরা এই মানে এই টেকনোলজি প্রেস বা এই মিডিয়াটা আসলে কারা চালিয়েছে? একদম শুরু থেকেই তো ক্ষমতাবানদের দ্বারাই আসলে চালিত জি, এই যে হয়েছে। বললাম চার্চ সেই ক্ষমতা তো আসলে পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক। এবং সেটা এখনো পর্যন্ত নিশ্চয়ই। আমি একটু সূচনা আপুর কাছে এক্সপেরিয়েন্স এ জানতে চাইবো যে
আমাকে অনেক অনেক মানুষ জিজ্ঞেস করেছেন, কেউ জিজ্ঞেস করেছেন, কেউ হয়তো ধরে নিয়েছেন যে মেয়েদের জন্য আসলে মিডিয়া সেফ না, মানে যে সকল মেয়েরা মিডিয়াতে থাকে তারা সামহাও হয়তো কোনো না কিছু স্যাক্রিফাইস করে বা কোনো না কিছু আপোষ করে থাকে। আপন করে আমরা কম্প্রোমাইজ করে আমরা মানে What's actually your experience? হ্যাঁ, ওহ মাই গড! আচ্ছা এটা আমি একদম আমার নিজের এক্সপেরিয়েন্স বলি যে আমাকে এটা সবসময় শুনতে হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার ফ্যামিলি থেকে। আ হুম। আ when আমি তো আসলে বিকরণস্থ 1 to 12 দেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করলাম। তো আমার ফ্যামিলি চিন্তা করল যে ওকে ও তো ডেফিনিটলি বিসিএস দিয়ে ও টিচার এটা অনেক সেফ। মিডিয়া ওহ মাই গড! এটা জার্নালিস্ট এটা কি এটা কেন হতে চাচ্ছে? স্টেবিলিটি নাই কোনো। স্টেবিলিটি নাই হুম। মানে তার চেয়েও বড় কথা আমি একটা Safety সময় নাই। ২টার সময় আসছি, রাস্তায় কাজ করছি। ঠিক আছে একটা প্রেজেন্টার হতে চাইলে টিচার স্পাইট অফ ইটস ওকে। বাট আমি এখানে লাকি ছিলাম আমার হাসব্যান্ড আমাকে অনেক কোঅপারেট করেছে। কিন্তু আমার মাই আমার 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 মানে তারা আসলে এটাকে নিয়ে ওই যে স্টেরিওটাইপ চিন্তা যে মিডিয়া মানে আচ্ছা এটা আমার শুরুর গল্প বললাম। এখন সিনারিও অনেক ডিফারেন্ট। বাট এখনো কিন্তু সবসময় আমাদেরকে শুনতে হয় এটা আপু। আপনি এই হুম। করেন কিনা? যে কোনো কিছু যেমন আমি আজকে এখানে এসেছি। এটা নিয়েও বলতে পারে যে ওর কানেকশনটা কি আসলে? কিভাবে হলো? এই জিনিসটা কিভাবে গেল? হুম। কেন ওকে ডাকলো? ওকেই কেন ডাকলো? না আপনি কেন আপনি নিজের যোগ্যতায় বা আপনি ভালো হ্যাঁ, কথা বলেন এটা বলে আপনি এখানে আসতে এটা পারেন সেটা কখনো মাথায় আসবে না। সে বলে হয় আমার তানজিম ভাইয়ের সাথে কোনো আ যোগাযোগ আছে কিংবা এখানে তারা পুরুষ অন ক্যামেরা বলে রাখি উনার সাথে কিন্তু আজকেই ১ম তানজিম ভাই তো সেফ জোনে গেল আসে জামিনের মেক শিওর। আমি আগে কিন্তু চিনতাম। যে মেয়েটা কাজ করতে পারছে যেমন আমি আপনাকে এবার আবার আমার ব্যক্তিগত ইস্যুসটা বলি আপু একটু হ্যাঁ? প্লিজ ডু। যে আমি যখন খুবই ওপেনলি কাজ করছি, আমি রিপোর্টিং এ করব এটা আমার জেদ। আমি প্রেজেন্টেশন কিউতে বসবো না। আমি টক শো করি বাট প্রেজেন্টেশন নোটায় আমি যাবোই না। আমি এটা করব না। হ্যাঁ? তো তখন বলা হলো যে আসলে সূচনার হাসব্যান্ড অনেক ফ্লেক্সিবল। সূচনার হাসব্যান্ড অনেক লিবারেল। অনেক ক্ষেত্রে তাকেও শুনতে হয়। এই যে এবার আমি ছেলেদের ইস্যুটা পড়ব। যে আসলে তার সাহস নাই। সে একটু বোধহয় মানে বউকে ভয় পায়। বউ নেওটা। বউ না ওটা এটা তো একটু খুবই বাজে একটা ট্যাগ হ্যাঁ, হিসেবে দেখা হয়। হ্যাঁ এবং একটু বউকে ভয় পায় মনে হয়। হ্যাঁ, সূচনার রিপোর্টার তো এজন্য বোধহয় উনি ব্যবসায়ী কিংবা ও বউ দ্বারা নির্যাতিত। নির্যাতিত হ্যাঁ, টর্চার অনেক ফ্রিডম দেয় আমাকে। মানে আমার ফ্রিডমটা আমার জন্য না কিন্তু। না বউকে আমার নিয়ন্ত্রণ করতে পারে নাই। ও এটা তার হ্যাঁ, ব্যর্থতা। ব্যর্থতা পারে না এবং তাকে অনেক বুলির শিকার কিন্তু হতে হয় ভাই। আমি আপনাকে একদম ওপেন ফোরাম এটা ডেফিনিটলি প্রচার হবে আমি বললাম। আমি জানি না সে এটা কিভাবে নিবে। বাট তাকে এটা অনেক বুলি বাট শি ইস গুড পারসন মানে সে এটা কিছু মনে করে না। বাট আমি বুঝি যে তাকে কিছুটা হলেও তো খারাপ বুলি হলে আমাদের সবারই খারাপ লাগে। So what's your experience here? আমি এটাতে আসবো। বলবো আপনাকে। আমি যিনি আপনার একটা কথা বলছেন, আইয়ামে জাহেলিয়াত যুগে নারীদেরকে কবর দেওয়া হতো। হুম। আমরা ভুলে যাই। আইয়ামে জাহেলিয়াত যুগের আরো হাজার বছর আগে ছেলেদেরও কিন্তু জন্মের সাথে, সাথে মেরে ফেলা হতো। কেন জানেন? আচ্ছা। গ্রিসে করা হতো এটা। গ্রিস ছিল মিলিটারিস্টিক একটা স্টেট। হুম। ওইগুলো নানা রকমের স্টেট। যেই ছেলে সন্তানটা দুর্বল জন্মগ্রহণ করতো সাথে মেরে ফেলতো। ওয়াইনের মধ্যে চুবাইতো বা দেখতো কি এরকম করে নানা রকমের পন্থা ছিল আরকি। সো আমরা এটা ভুলে গেলে হবে না যে মানে ছেলেরাও আসলে নিগ্রহ না আমরা বারবার মনে করছি। এবং না, আপনার না, কাছে জানতে চাইছি। আমি কিন্তু এখানে মানে শুধুমাত্র একটা জেন্ডারের জন্য অ্যাডভোকেসি করতে আসিনি। আমার আজকে কথাটা কি হইছে যে সকল রকমের জেন্ডার খুব একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে এবং একটা জায়গা থেকে সব একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আসবে। আপনি যেটা বললেন যে আপনার কমেন্ট বক্সে কি আসে? এই কমেন্ট বক্সের ব্যাপারটা আপনি যদি এই উপমহাদেশে জন্মগ্রহণ না করে পশ্চিমে জন্মগ্রহণ করতেন তাহলে কি আসতো? আসতো না। তাহলে এই উপমহাদেশে কেন আসে? আপনি দেখবেন আপনার বাসায় যত নারীরা আছে তার বাইরের যে নারী, পুরুষদের সাথে কিন্তু যোগাযোগটা অনেক কম। আমরা একজন একটা কথা বলেছিল যে বাঙালি পুরুষরা আসলে সেক্সুয়াল ডিপ্রেশনে ভোগে, ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড। এদের সেক্সুয়াল যে ওরিয়েন্টেশনটা এইটা প্রপারলি ১ম থেকে হয় না। জেন্ডার ওরিয়েন্টেশনটা হয় না। এটা যে একটা বায়োলজিক্যাল এবং ন্যাচারাল ব্যাপার, এই জিনিসটা এই শিক্ষাটাই কিন্তু আমাদের সমাজে নাই। এবং ঠিক সেই কারণে ধর নিউ মার্কেট এলাকার ভিড়ের মধ্যে একটুখানি আপনার পেছনে ছুঁয়ে গেলেই তার অনেক একটা বিশাল আনন্দ ফিল। সো এই জায়গাটায় আপনি যত না ওপেন সোসাইটি করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। এখন আসি যোগ্যতার ব্যাপারে। যোগ্যতা শুধুমাত্র যোগ্যতা মেধা দিয়েই আসলে যাচাই করা প্রয়োজন। জেন্ডার না। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আমাদেরকে জেন্ডারকে একটু সাপোর্ট দিতে হবে যেটা বললাম। একজন নারীর যে রিপ্রোডাক্টিভ হেলথ আছে, যেখানে কাজ করছে বা ট্রাভেল করছে, সেখানে সেই হেলথ অ্যান্ড হাইজিন এর প্রপার ব্যবস্থা আছে কিনা, প্রোডাক্ট গুলো আছে কিনা। যে যে নারী একজন চাইল্ড বিয়ার করছে,
সেটার জন্য যথাযথ মানে আমরা তাকে সাপোর্ট দিতে পারছি কিনা, এটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে। এখন আসি মিডিয়ায়। আপনি তো বললেন মিডিয়ায় ছেলে মানে পুরুষদের আসলে অনেক ধরনের ঝামেলাই হয়, আপনি বলেছেন। এটা পুরোপুরি হচ্ছিল পাওয়ার ডায়নামিক্স। পুরুষ যেই পাওয়ার হোল্ড করে, একটা নারী যদি সেই পাওয়ার হোল্ড করত, তাহলেও কিন্তু নারীরা করে এটা। আনরিপোর্টেড করে। আনরিপোর্টেড এখনো, কিন্তু এটা হয়। হয়তো সংখ্যায় কম, কিন্তু এটা হয়। দ্বিতীয়ত মানে আমাদের মানে বিপরীত লিঙ্গের প্রতি আমাদের একটা মানে ক্ষোভ কিংবা তাদেরকে দমন করার একটা ক্ষোভ, দমন ইচ্ছা বা থাকে। চাহিদা, নিজের অপর পক্ষের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করানোর যে একটা ব্যাপার, ওই যে মিসোজিনিস্ট যে মানে অ্যাপ্রোচ, এবং এটা কিন্তু বোথ আমাদের জেন্ডারের জন্য আছে। প্রতিদ্বন্দ্বী করে দাঁড় করানো হয়। থাকলে কিন্তু আমি খুশি হব কখন জানেন? যখন ওই সামনের স্টেজে দাঁড়ায় একজন সেক্সিস্ট জোক করতেছে এবং সে না হেসে ওই জায়গা থেকে উঠে চলে যাচ্ছে, তখন আমি সবচেয়ে বেশি খুশি হব। যে তুমি এগুলা করতে পারো না। আমাদের দেশে স্ট্যান্ড আপ কমিটির যে বাজে অবস্থা, মানে যে রুচির দুর্ভিক্ষ যে আমরা বলি, এটা কি কখনো খেয়াল করছেন? আমরা পশ্চিমে না যাই, আমরা যদি আমার পার্শ্ববর্তী দেশে চিন্তা করি, আমি পশ্চিমবঙ্গের কথা বাদ দিলাম, কিন্তু মেইন দিল্লি বা অন্যান্য জায়গায় ওরা কি সুন্দর স্যাটায়ার করে। স্যাটায়ার হ্যাঁ। করতে করতে পলিটিক্যাল স্যাটায়ার, সোশ্যাল স্যাটায়ার করতে করতে আপনি সকল কাপিল সমস্যা নিয়ে এসে হ্যাঁ, আমার মানে কত ইন্টেলেকচুয়াল মানে হ্যাঁ, মানে স্যাটায়ার কত ভাবে করা যায়। করা যায়। হ্যাঁ, না যেমন ভাই আমরা আবার একটু আমি রিপোর্টিং এর মানে এরিনাতে আসি। যে ধরেন আপনি বলছিলেন যে একজন রাইটার, একজন জার্নালিস্ট তাকে ব্যাংকারই হতে হলো। হ্যাঁ? আমি আমার অনেক কলিগদের শুনেছি যে যখন মেয়ে দেখতে যায় যে জার্নালিস্ট তার সাথে আর কি করে? মানে ঠিক আছে আমি রিপোর্টার তার সাথে আর কি চাকরি করে? মানে শুধু রিপোর্টিং করে তো সংসার চলবে না। হ্যাঁ, এই যে চিন্তা ভাবনা, হ্যাঁ? সো ওই মানুষটা তো আসলে ফিল ফ্রি কাজ করতে পারে না বা যাদের একদম ওই প্যাশন টা নাই ওইটা এভাবে করতে পারে না। একটা কথা ভাই আমি আপনার ওই কথাটা খুব ভালো লাগলো যে একজন তো রাইটার হতে চাইতেই পারে। কৃষ্ণচূড়া ফুল নিয়ে কেন প্রতি বছর আমি রিপোর্ট করব? একটা ছেলেরও তো মন চাইতে পারে যে সে কৃষ্ণচূড়া ফুল নিয়ে রিপোর্ট করবে। একজন ছেলেরও তো মন চাইতে পারে সে মাদার্স ডে এর কথা বলতে চাইতে পারে। আবার আমিও চাই নারী হিসাবে যে একটু বলুক না, ওরাও একটু উইমেন ডে তে রিপোর্ট করুক না। এতগুলা মেয়ে একসাথে বের হয়ে যায়। menstrual hygiene ডে আসলে, আসলে। একটু পুরুষরাও যাক না। বলে যে, "না দেখো মেয়েদের ভক্সপ গুলো একটু এনে দাও না।" আমার কাছে খুব ফানি লাগে আমাদের ছেলের উপর। আমি ওদের এনে দেই। হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় কি যে মেয়েদেরও কিন্তু কিছু আমার একটা প্রশ্ন যে এই যে ক্রাইম রিপোর্টিং বলেন বা এই ধরনের চ্যালেঞ্জিং পলিটিক্যাল রিপোর্টিং এর হুম। জায়গায় এখনো রেশিওতে মেয়েরা কম। সেটা কি মেয়েরা কম চায় বলে নাকি আসলে মেয়েদেরকে এনকারেজ করা হয় না, অনেক সময় অ্যালাও করা হয় না? বোথ আপু। আমি আ আ মেয়ে রিপোর্টার হিসেবে বলব এটা বোথ এন্ড এ। মেয়েদের এনকারেজও করা হয় না। মেয়েরাও অনেক ক্ষেত্রে আমি একদম বলব না যে একদম সব জায়গায় মেয়েরা চাচ্ছে কিন্তু দেয়া হচ্ছে না তা না। মেয়েরা না টিকে থাকতে পারে না কেন যেন। মানে ফাইটটা তো আপনাকে দিতে হবে। যেটা ভাইয়া বলল যে সেটা আইএমএ জাহিলিয়া হোক, শুরু থেকেই তো মেয়েদেরকে আসলে আমরা তো একটু পেছানোই। আমাকে তো একটা পুরুষের চাইতে ৪ গুণ কাজ করে। যেমন আমাকে একদম আমি যখন 10-24 আমার নিয়োগ হয় তখন বলা হয়েছিল যে, "আমি তো আমার একটা মেইল রিপোর্টারকে ডে অফ ক্যানসেল করে আনতে পারি। তুমি কি আসতে পারবা?" তারপর থেকে আজকের দিন পর্যন্ত আপনি আমার ব্যাপারে খোঁজ নিতে পারেন। আমি কখনো আমার ডে অফ বা কোনো কিছু নিয়ে বলি নাই যে, "না আমি এটা করতে চাই না" বা "আমি এটা করতে পারব না।" সেটা ডিফারেন্ট ইস্যু। মানে আপনাকে একটা ছেলের চাইতে ৩ গুণ কাজ করে প্রমাণ করতে হচ্ছে। এটা একটা ইস্যু গেল। আরেকটা ইস্যুস আমি দেখেছি ক্রাইম এ এটা নিয়ে আমার একটা কিউরিওসিটি আছে আপু। এটা নিয়ে আমি কাজ করব। আমার মনে হচ্ছে কেন ক্রাইম এ কোনো মেয়ে রিপোর্টার টিকে না? আপনি সাবিহা আপু ছাড়া কাউকে ইন দ্যা লং রান আপনি পাবেন না। মানে মানে এটা না কি মেইল ইগো যে ও আমার থেকে ভালো করবে? মেইল ইগো বা ক্রাইম রিপোর্টিং ছেলেরাই করবে। মেয়েরা এত কিছু বুঝে না। মেয়েরা পাহাড়ে উঠবে, মেয়েরা যে বাহিনীর পিছনে বাহিনীর যাবে। পেছনে যাবে। তারপরে একটা মার্ডার কে সে রিভিল করবে। তারপরে সে মানে আবার দেখেন একটা ছেলেরও তো আসলে ক্রাইমটা করতে নাও মন চাইতে পারে। হ্যাঁ, আবার বলবে যে মেয়েরা আর্লি মর্নিং মেয়েদেরকে নাইট করতে দেয়া যায় না। আচ্ছা আমি দীপ্তি আপু আপনাকে বলি। কিছু ছেলেও তো চাইতে পারে আমি নাইট করব না। আমাদের ৩ জনের মধ্যে হয়তো তানজিম ভাই চাচ্ছে না নাইট করতে। সেটাও তো একটা চয়েস। আমি চাচ্ছি নাইট করতে। সেটা আমার একটা চয়েস। আমরা কেন মানুষ হিসাবে চিন্তা করি না? এটা কিন্তু আমাদের ঢাকা শহরে হ্যাঁ। আমি ১.৫ বছরের কথা বাদ দিলাম। আগেও রাত, আমি যদি চিন্তা করি যে একজন নারী চায় ঢাকা শহরে রাত ২ টার সময় ঘুরে বেড়াবে, সে কিন্তু পারে না। অসম্ভব। আপনি এবার একটা কিন্তু চমৎকার তন্মনা নামে একটা মেয়ে হুম। বইমেলাতে বলেছে
ছেলে থেকে পৃথিবী থেকে সব ছেলেরা চলে গেলে আপনি কি করবেন? ও বলছে, ভাই আমি রাতে হাঁটবো, আমার হাঁটতেই হবে, আমি দেখবো। তারপরে আবার বলছে যে না, পুরুষকে লাগবে। ওই কথাটা কেন বলছে জানেন? ও কখনো রাতে হাঁটার যে ফিলিং, আনন্দ, চাঁদের আলোতে হাঁটার যে একটা মানবিক অনুভূতি, সেটা সে এখন পর্যন্ত সেই পরশটা পায় নাই। ক্যান ইউ ইমাজিন যে একটা মানুষকে ভয় পেয়ে আগ লোক শেষ ও তো হাঁটতেই যাচ্ছে। এবং তানজিম ভাই, আমি আপনাকে একটু বলি, আমার মনে হয় কি জানেন? আমি যখন হাঁটতে চাই এভাবে, আমি না দেশের বাইরে চলে যেতে জি, চাই। এইটাও কিন্তু Seriously। আলাদা একটা ডাইমেনশন আছে। হ্যাঁ। এটা আমাদের অন্য অন্য আলোচনায় হতে পারে। এখন আসি, আমি কি বলছিলাম? এখন আমাদের শহর রাত ২টা বা ৩টার জন্য একজন মেয়ের জন্য যেরকম অনিরাপদ, একটা ছেলের জন্যও কিন্তু অনিরাপদ। কারণ ছেলেটা ছিনতাইয়ের শিকার হতে পারে, ছেলেটা গুমের শিকার হতে পারে, যেকোনো কিছু কিন্তু হয়ে যেতে পারে। এটা কিন্তু ওভারঅল একটা ম্যাটার। কিন্তু বিশেষ কনসার্ন হচ্ছিল নারীরা। এখন ওয়ার্ল্ড মেন্স ডে কেন পালন করা দরকার? ওয়ার্ল্ড মেন্স ডে পালন করা দরকার নারীরা যে নির্যাতনের শিকার হয়, বৈষম্যের শিকার হয় পুরুষ দ্বারা, সেটার পাশাপাশি যে পুরুষগুলো নারীদেরকে সাপোর্ট করে বিভিন্ন রোলে, সেটা বাবা হোক, ছেলে হোক, ভাই হোক, ভাতিজা হোক, বন্ধু হোক, স্বামী হোক, এই কিংবা রোলগুলোতে একজন তাদের আদর্শ অপরিচিত পুরুষ। পুরুষ হোক, হ্যাঁ, হুম। এই ছেলের এই ক্যারেক্টারিস্টিক সুকুমার বৃত্তিটাকে সেলিব্রেট করার জন্য এই দিনটা আমাদের Of প্রয়োজন। course। অ্যাবসলিউটলি, হ্যাঁ, ভেরি নাইস। সো আমরা যে জায়গাটা ছিলাম, সেই জায়গায় আমি আরেকটা জিনিস একটু আনতে চাই, আপনাদেরকে শুনতে চাই। এখন পপুলিজম দ্বারা যখন আমাদের মিডিয়া আসলে বায়াসড হলো, স্পেশালি আমি বলব যখন আসলে অনলাইন মাধ্যম আসলো এবং ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা ক্রিয়েট হলো, বিভিন্ন চ্যানেলের বিভিন্ন পেজ, এন্টারটেনমেন্ট পেজ, নিউজ পেজ তৈরি হলো, তখন যে ক্যাপশন গুলা ব্যবহার করা হয়, ও মাই গড! আমি নিজে এই গণমাধ্যম পরিবারের বা এই ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে মাঝে খুবই লজ্জিত বোধ করি এবং অসহায় বোধ করি যে আমার আসলে আমি কি করব? এই দায়টা তো আসলে আমার উপরও যায়। কিন্তু যারা অথরিটি আছেন তারা যদি সেন্সরশিপ এর জায়গাটা শক্ত না করেন, তাহলে তো আসলে কিছু করা যায় না। আমরা আসলে, এবং আমরা আসলে এইটা বলে আসলে পার পাওয়া যায় না তো যে আমরা ডিজিটাল তো একদম আলাদা, ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আমরা সাধারণত তাই বলি যখন আমাদেরকে কলিগরা বলে, বা তানজিম ভাই বলল যে এটা কি গেল? র‍্যান্ডম পিপল ও বলে যে "তে কি তোমাদের চ্যানেলে এরকম।" র‍্যান্ডম পিপল ও বলে, রাইট। বাট আসলে এটাকে তো অন্যভাবেও বলা যায় যে মানে একজন বিশেষ নায়িকা কিভাবে আম খাচ্ছে, এটা তো কোনো হেডলাইনই হতে পারে না। কিন্তু সেভাবেই তো আসলে আমরা হেডলাইন গুলো দেখি, এবং এটা আসলে খুবই হিউমিলিয়েটিং। এবং আরো কিছু নিউজের ব্যাপারে আমি বলব যে কোন একটা মেয়ে খুবই আমাদের একদম পত্রিকা তো আপু, শুধু ডিজিটালে না, যে রেপ হয়েছে ধরেন কক্সবাজারের উখিয়াতেই। কিন্তু ১ম এ লেখা হয় যে মেয়েটা রাতে বেরিয়েছিল। এরকম একটা পোর্ট্রে করে লেখা হয় যে তারপরে রাতের বেলা একা বেরিয়ে ধর্ষণ। ধর্ষণের শিকার হলেন। এইটা তো অন্যভাবেও লেখা যায়। আমি মানে জানি না, ১ম এই ধর্ষণের একটা জাস্টিফিকেশন justification দিয়ে দেওয়া হলো, বা মেয়েটা কি পোশাক পরে বের হয়েছিল সেটা বলা হয় যে ও তো মানে এই ধরনের পোশাক পরতই। তারপরে মেয়েটা রেপ হলো। হ্যাঁ? এরকম একটা কথা, বা এবিউসিভ মানে শিকার হলো, বা এরকম মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের সেখানে অনেক দায়বদ্ধতা আছে আসলে। ইভেন পজিটিভ হেডলাইনের আড়ালেও যে মেয়েদেরকে একটা তাদের পরিচয় লুকানোর বা তাদের হুম। ক্রেডিবিলিটি বা তাদের যোগ্যতাকে নিচু করে দেখার একটা চেষ্টা থাকে, সেটা তো আসলে মানে একটু খেয়াল করলে দেখা যায়। যেমন ওই যে আমরা একটু আগে কথা বলছিলাম যে আ নায়ক ফেরদৌসের স্ত্রীর আ দক্ষতায় বেঁচে গেলেন এতজন যাত্রী। কিন্তু পাইলট অমুক, ওই নামটা আসলে হেডলাইনে আসলো না। এইটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে না। ২০১৯ সালে যখন নোবেল প্রাইজ ঘোষণা করা হলো, হুম। অর্থনীতিতে নোবেল পেলেন ২ জন। একজন হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, আরেকজন হচ্ছে ডুফ্লো। ডুফ্লো ওয়াজ হিজ ওয়াইফ। তো সকল জায়গায় আসলো যে আ ব্যা আ আ অভিজিৎ ব্যানার্জি অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাজ সিকিউরড দ্য নোবেল প্রাইজ। ওহ মাই গড! তাই না? এখন ঘটনাটা কি হয়েছে? এটা তো আমাদের কাছে মনে হয় যে স্বাভাবিক। এই যে আপনি যে ঘটনাটা বললেন। আরে একজন মহিলা এরকম করে এত কষ্ট করছে। তার হাসব্যান্ড ও নোবেল ২ জন একসাথে পাইছে। এটা তো ২ জনে একসাথে সেলিব্রেট করা উচিত। যেটা কিন্তু আগেও হয়েছে। মেরি কুরিও কিন্তু পেয়েছে এটা। কিন্তু ওর হাসব্যান্ড পাইছে এটা কিন্তু বলা হয় হ্যাঁ, কখনো। ওর নাম দিয়ে ওর হ্যাঁ, বলা হয়। হ্যাঁ, বলা হয় না। এটা আমাদের প্র্যাকটিস নাই। আমি আসলে মানুষের নাম সহজে মানে কোভিড হওয়ার পরে ভুলে যাই। একবার কি হচ্ছে, আমার টিমের সাথে কথা বলছি। কথা বলার পরে একটা হিন্দি মুভি বের হয়েছে এবং ওইটার একটা ট্র্যাক খুবই জনপ্রিয় হয়েছে। একজন খুব চমৎকারভাবে নেচেছে ওইখানে। তো ওই গানটার ট্র্যাক সম্ভবত ছিল 'তবা তবা' আরকি। তো ঘটনাটা কি হইছে? আমি বললাম যে, "ওই লোকটার নাম কি?" কেউ বলতে পারছে না যে নাচছে, ভালো নেচেছে। আমি মনে করতে পারছি না। আমি বললাম যে, "ক্যাটরিনা কাইফের হাসব্যান্ড।" ইট ওয়াজ ক্যাটরিনা কাইফের হাসব্যান্ড হচ্ছে হলো এই ভিকি জি। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। এটা আমার মাথায় আসতেছে না। এখন সবাই বলছে কি, "ভাইয়া সবাই বলে হচ্ছে হলো ছেলে এবং মানে ছেলের নাম বলে ওয়াইফকে গ্লোরিফাই মানে করে, নিচে রাখে। আপনি তো হচ্ছে হলো মেয়ের নাম বলে ওটা বলছেন।
মানে এটা কি ধরনের প্র্যাকটিস? সবাই আসলে অদ্ভুত রকম। পুরুষত্বে লেগে গেল একদম। হ্যাঁ, আমি আসলে এই জিনিসটা আসলে মানে খুবই অবাক হয়েছি যে কারণ দুজনই তো জনপ্রিয় এবং ক্যাটরিনা কাইফ তো আরো বেশি জনপ্রিয়। তাহলে why not this? আপনি সংবাদপত্রের মানে সংবাদ মাধ্যম গণমাধ্যমের কথা যেটা বললেন, গণমাধ্যমের ক্যাটেগরি যদি আমি করে দেই, ইনফরমেশন, ইন তারপরে হচ্ছে হলো বা নিউজ মিডিয়া ধরি, এন্টারটেইনমেন্ট অ্যান্ড ইনফোটেইনমেন্ট বোথ আমি ৩ টা ক্যাটেগরি করে দিলাম। এখন ইনফরমেশন যখন আমি দিব, তখন কিছুদিন আগে খালেদ মহিউদ্দিন সবার সামনে একটা কথা বলছে যে নিউজ এডিটেড না, সেটা আসলে কোনো নিউজ না। এটা কিন্তু আপনার কথায় আসে যে হেডলাইনটা কিভাবে কি ইফেক্ট তৈরি করবে সেটা যতদিন না সম্পাদিত হবে সেটা কখনো নিউজ না। এখন আমরা কি করি? আমরা করি নিউজ মিডিয়ার যে ইভলিউশন হয়েছে, আমি প্রেসের কথা বললাম। তারপর প্রেস থেকে কি এসছিল? পত্রিকা এসছিল। পত্রিকার পরে কি এসছে? রেডিও এসছে। রেডিওর পরে কি এসছে? টেলিভিশন এসছে। টেলিভিশনের পরে কি এসছে? কম্পিউটার এসছে। কম্পিউটারের পরে কি এসছে? অনলাইন স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট আসছে। এখন পত্রিকা ইজ ডিক্লাইনিং, লিগাসি মিডিয়ার ডিক্লাইন। কেন? মানুষ পয়সা দিয়ে পত্রিকাটা কেনে না এর জন্য। তাহলে পয়সাটা কোথায় আছে? যেখানে পয়সা আছে সেখানে মিডিয়ার বিকাশ হবে। পয়সাটা আছে এখন অনলাইনে। সেটা সোশ্যাল কারেন্সিও হতে পারে আর ওই যে ভিউর এগেইনস্টে যে পয়সা পায় সেটা। এখন ওই যে বললেন না ক্যামেরার অ্যাঙ্গেল, ভিউ মানে ফটো কার্ডের যেটা, এইটা আসলে আপনাকে পয়সা এনে দেয়। এই পয়সা আনার লোভে এই মিডিয়া হাউসগুলো এইগুলা কাজ করে এটা এবং কি edit আমাদের করা। পলিসি দ্বারা আটকাতে হবে না? আটকাতে হয় প্রত্যেকটা হাউসের নিজস্ব পলিসি থাকা উচিত। যেরকম আমি বলি যে ডেইলি স্টারে আমাদের কিন্তু পলিসি আছে। আমরা যে ওমেন ফ্রেন্ডলি যেই নিউজ মানে যে পলিসিগুলো সেটার আন্ডারে কিন্তু আমরা ভিকটিমের চেহারা দেখাতে চাই না, ছবি প্রকাশ করি না। এমন কোনো ভাবে লিখি না যেটাতে মনে হবে যে নারীর আ কোন বিচার হওয়ার আগে তাকেই আসলে মানে মিডিয়া ট্রায়াল হয়ে গেছে, এটা হয় না। কিন্তু আমাদের এডিটর হ্যাঁ, হ্যাঁ, যে কোনো চ্যানেল বা কোনো মিডিয়া হাউসের যদি এই পলিসি না মানা হয়, কিন্তু এমন তো একটা অথরিটি থাকা লাগবে যারা আসলে মানতে বাধ্য করবে। মানে দীপ্তি আপু যেটা বললো যে একটা ওভারঅল শুধু ডেইলি স্টার, চ্যানেল 24 ব্লাড দেখায় না, এরকম ভিক্টিমাইজ দেখায় না, সবকিছু ঠিক আছে। কিন্তু ডিজিটালে তো আমাদের অনেক ফিল্টারেশন নাই আসলে। আমরা এটা নিয়ে প্রতিনিয়ত কথা বলছি, বাট এখনো কিন্তু ভাইয়া সেটা হচ্ছে না। কারো ডিভোর্স হলে আগেই সেটাকে কাট করে, হ্যাঁ? আপনি আমাদের ২ জন খুবই জনপ্রিয় নায়িকা আছে। তাদের নিয়ে যে চটকদার কোথাও আমি দীপ্তি আপুকে নিয়েও দেখেছি। মানে কোন ধরনের কিন্তু কোন ফিল্টারিং নাই, লিখে দিচ্ছে। ইভেন মিডিয়ার তো আমি জানি না, মানে ডেইলি স্টার, প্রথম আলো বা চ্যানেল 24 বা সময়, এদের থেকে আমরা এক্সপেক্ট করি যে ঠিক আছে আমিই খুন করেছি। বাট আমার একটা বক্তব্য তো লাগবে ভাই। আপনি জি, নিউজে জি, তো জি। এখানে আমরা ৩ টা পক্ষ বসেছি। আমরা কিন্তু ৩ জন কথা বলছি। এটি তো নিউজ হওয়া উচিত। শুধু একা দীপ্তি আপু কমেন্টস করে গেল কিংবা আপনি কমেন্টস করে এলেন কিংবা আমি। আপনি বলেন তো আমাদের ইউথ যারা আছে, একদম ইয়াং যারা রিপোর্টার আসতেছে ভাইয়া, তাদেরকে কি আমরা এটা শিখাতে পারছি? যে এক্সাক্টলি। বোথ এন্ডে আমরা কিন্তু এটা শিখাতে পারছি না। আমরা ওদেরকে বুঝাচ্ছি কোনটা ভিউ, কোনটা সিম্প্যাথি হবে। টাকা নিয়ে আসো, তুমি টাকা কত রেভিনিউ টাকা নিয়ে আসো, তুমি কত এখানে রেভিনিউ নিয়ে আসলে। অ্যাবসোলিউটলি রাইট। আমি আশা করব যে আপনি যে আমাদের পিআইবি অন্যান্য বা অন্যান্য সংস্থা আছে সেটার কথা বলবেন। এখন এই পেশায় কারা আসে? তাদের আগের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, ট্রেনিং কি? এটা কি আমরা দেখি? সাংবাদিকতায় কিন্তু এটা নেই না। অনলাইনের বেলায় অনলাইনে বিশেষ যেটা করে এটা হরিবল। এটার হরিবল, রিপ্রেজেন্টটা কি ওনার? হ্যাঁ, সেটা কিন্তু আমরা দেখি না। লোক পাইছি নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাকে একটা কথা বলি। গত বছর যখন আপনি একটা মানে লাইভ অনুষ্ঠানে একজন প্রভাবশালী ব্যক্তিকে বিরুদ্ধে বারবার দাঁড়িয়ে গেলেন, তখন কিসের ভিত্তিতে আপনি দাঁড়াতে পেরেছেন, কথা বলতে পেরেছেন? সেটা যে আপনি প্রোটেস্ট করতে পারছেন, কিসের ভিত্তিতে? ইট ওয়াজ মাই সেলফ সেন্সরশিপ, সেলফ কনফিডেন্স। এক্সাক্টলি। এটা কোত্থেকে আসছে? আপনার এই অ্যাওয়ারনেসটা কোত্থেকে আসছে? আপনার শিক্ষার থেকে, আপনার স্কুলিং, কলেজ, ইউনিভার্সিটি, গ্রুমিং। গ্রুমিং, আপনার সৎ সাহস, সৎ মানসিকতা, এই যে পুরো জিনিসটার যে একটা ব্যক্তিত্ব গড়ে ওঠা বলয়টা, সেটা কিন্তু একটা প্যাকেজ। ঠিক আছে? এবং আপনি হ্যাঁ, মুখস্থ হ্যাঁ, কিছু হ্যাঁ, করতে বলে নাই চাচ্ছেন কিন্তু। না। হ্যাঁ, হ্যাঁ, ওখানে আপনার এটা বলার কথা হ্যাঁ, ছিল। আপনি সাহসটা পাবেন কখন? যখন আপনি বুঝবেন যে আপনি ঠিক, আপনি ভুল না, আপনি সত্য বলছেন। সেই সাহসটা তখনই আসবে। মানে কোয়ালিফাইড পিপল থাকা একটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অফ কোর্স, এবং আমার মনে হয় কোয়ালিফাইড পিপল এরই উচিত, মানে তরুণদেরকে যদি আপনি বলেন, মানে আমি একটু বলতে চাই, আমি মানে যদি মানে সময় শেষ হয়ে যায়, তারপর আমি একটু বলতে চাই যে আমি তরুণ যারা সাংবাদিক দেখি তাদের খুব দ্রুত তারা ফেমাস হয়ে যাবে। মেয়েরা যদি আসে তারা প্রেজেন্টার হয়ে যাবে। অফকোর্স। এবং আমার জায়গা থেকে আমি আসলে বলতে চাই যে যেহেতু ব্যাপারটা ছড়িয়ে গেছে অলরেডি, পুঁজিবাদী মন মানসিকতা থেকে হোক, পুরুষতান্ত্রিকতা হোক, সবকিছু মিলিয়ে একটা ম্যাসাকার অবস্থায় আমাদের এই মিডিয়া রয়েছে। যেহেতু আমরা ৩ জনে এই একই পরিবারের সদস্য, দ্যাটস ওয়াই আমি বলছি। আমার মনে হয় যে অথরিটি গুলো রয়েছে আমাদের সংবাদ মাধ্যমের বলেন, আমাদের মিডিয়া, এন্টারটেইনমেন্ট সব জায়গায়,
তাদের একটু স্ট্রিক্ট হওয়া উচিত এই সমাজ course. গঠনের জায়গায়। আমরা যাতে কখনো একটা নেগেটিভ টুল হিসেবে ব্যবহৃত না হই সে জায়গায়। তো অনেক কথা হলো আসলে, এত মজা লেগেছে আমার ধারণা যে আমার দর্শক যারা রয়েছেন তারাও নিশ্চয়ই আমাদের অনেক কিছুর সাথে একমত হয়েছেন কিংবা দ্বিমত হয়েছেন। তবে সেই সকল জায়গায় শ্রদ্ধা থাকবে, এই বিশ্বাসটা, এই ভরসাটি আমরা রাখতে চাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so much. থ্যাংক ইউ দর্শক যারা সঙ্গে ছিলেন আমাদের। আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে নানা আয়োজনে, নানাভাবে, অথবা দেখা হয়ে যাবে বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্তে। মানুষ হিসেবে মানুষের মর্যাদা রক্ষায় আমরা সকলে সচেতন থাকব, এটুকুই চাওয়া। আজকের মতো নিচ্ছি বিদায়।